খবর শুনছেন আলটিমেট সংবাদ চ্যানেল থেকে। আজ জানিয়ে দেব আজকের 25টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। বিজেপিতে যোগ দেওয়ার পুরস্কার রাজ্যসভার প্রার্থী 3 প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দু সুস্মিতা, প্রকাশচিক বড়াইক, জারি বিজ্ঞপ্তি। বারুইপুরে গ্রেফতার আরও 22 অতৃপ্ত আত্মা। রাতভর পুলিশি অভিযানে পিটিয়ে খুন ও তাণ্ডব চালানোর ঘটনায় ধৃত বেড়ে 40। বারুইপুরে এনকাউন্টারের রাতে কি ঘটেছিল তদন্তভার দেওয়া হলো সিআইডিকে, পাশাপাশি চলবে বিচার বিভাগীয় তদন্ত। ডিজে মন্তব্য মামলায় অস্বস্তি বাড়ল অভিষেকের, সাক্ষী হিসেবে বিজেপি বিধায়কের বয়ান রেকর্ড করতে চায় সিআইডি। বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী ইউসুফ পাঠান, শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা। ডিম্বাস্ত্র বাঙালির আবিষ্কারে মুগ্ধ দিলীপ, এনকাউন্টারের বিরোধী বুদ্ধিজীবীদের মাথায় মারার নিদান পঞ্চায়েত মন্ত্রীর। সীমাহীন তোষণ আর উস্কানির বদভ্যাস গেল না, বারুইপুরের খুনিদের প্রতিবাদী বলায় মমতাকে তোপ মুখ্যমন্ত্রীর। আচমকা স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুমে ঢু মারলেন মুখ্যমন্ত্রী। হাসপাতালগুলোর রিয়েল টাইম ছবিতে কি ধরা পড়ল? কোথায় হতে পারে 21শে জুলাই পালন, বিকল্প জায়গা জানাতে রাজ্য পুলিশের ডিজির কাছে ঋতব্রত শিবির। 100 কোটি প্রতারণা কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের 10 জায়গায় ইডির তল্লাশি। 25 মাসে টাকা দ্বিগুণ, টোপ দিয়ে কোটি কোটি টাকার প্রতারণা। হাওড়ায় পুলিশের জালে মা ছেলে সহ 6। কৃষক বন্ধু প্রকল্পে বাদ 30 লক্ষের নাম, সুবিধা পেতে আবেদন করতে হবে কৃষক বন্ধু নিউতে। সব শুনে তাজ্জব বনে যাচ্ছে, অভিষেকের চার্টার্ড বিমান ও কেম্যান যোগ নিয়ে তদন্তের দাবি কুণালেরও। অন্নপূর্ণা যোজনার টাকা মেলেনি, মালদায় বিডিও অফিস ঘেরাও করে মহিলাদের তুমুল বিক্ষোভ। নজিরবিহীন বাটপাড়ি, তৃণমূলের তহবিল তছরূপের অভিযোগে এবার সরাসরি সুপ্রিম কোর্টের পথে ঋতব্রত। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠকে শেষে মুখ খুললেন প্রসেনজিৎ। খুনে অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন, ফাইল খুলতেই একযোগে তল্লাশি সিট এসটিএফ ফরেন্সিকের। বারুইপুরের মতো মালদাতেও চাই এনকাউন্টার, 11 বছরের শিশুকন্যা খুনের বিচার চেয়ে সরব পরিবার। জড়িতদের নাম জানাচ্ছিল, এনকাউন্টার কেন? বারুইপুরের ঘটনায় প্রশ্ন নির্যাতিতার পরিবারের। গোটা বাংলা জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ জারি সতর্কতা। এবার ভাঙল হুগলির আরও এক পুর বোর্ড, ইস্তফা দিলেন চাপদানি পুরসভার চেয়ারম্যান সহ 19 জন কাউন্সিলর। বাথরুমে যাওয়ার পথে মহিলাকে জাপটে ধরলেন তৃণমূল নেতা, তারপরই খবর পেয়ে তুলে নিল পুলিশ। জলের তোড়ে ভেসে যাচ্ছে হাজার হাজার গ্যাস সিলিন্ডার, সংকটের মধ্যে মহারাষ্ট্রে উদ্বেগ। ফ্রিজ হওয়া 3 অ্যাকাউন্টের টাকা দরকারে ব্যবহার করতে পারবে কালীঘাট তৃণমূল, শর্ত জানিয়ে অন্তর্বর্তী নির্দেশ কোর্টের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের কয়েক ঘন্টার মধ্যেই মিলল ইনাম। গত বৃহস্পতিবার রাতে রাজ্যসভার 3 প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। 3 জন হলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বড়াইক। এই 3 জনই গতকাল বিকেলে সল্টলেকের বিজেপির সদর দপ্তরে গিয়ে দলে যোগদান করেছেন। তখন থেকেই তাদের রাজ্যসভায় পাঠানো নিয়ে তুঙ্গে উঠেছিল জল্পনা। রাত 9টা নাগাদ দিল্লির বিজেপির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হলো এই 3 জনকেই সংসদের উচ্চকক্ষে প্রার্থী করা হচ্ছে। রাজ্যসভায় 3 প্রার্থীর নাম ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি বিজেপির। 26-এর ভোটে তৃণমূলের ভরাডুবিতে দল ছত্রভঙ্গ হওয়ার পরপরই রাজ্যসভার 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বড়াইক পদত্যাগ করেন। সাংসদ হিসেবে সুখেন্দু শেখর রায় ও প্রকাশচিক বড়াইকের 2029 সাল পর্যন্ত মেয়াদ ছিল, সুস্মিতা দেব 2030 সাল পর্যন্ত। তাদের আসনগুলি ফাঁকা হওয়ায় ভোট হবে আগামী 24শে জুলাইয়ে। আর তাৎপর্যপূর্ণভাবে 3 জনই ফের রাজ্যসভায় ফিরতে চলেছেন, তবে পদ্ম প্রতীকে। সংখ্যাতত্ত্বের ভিত্তিতে এই 3টি আসনে তৃণমূলের কোনো প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই, তা স্বীকার করে নিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফলে 3 আসনই বিজেপির দখলে যাচ্ছে। বারুইপুরে পুলিশের ওপর হামলা, পথ অবরোধ, অগ্নিসংযোগ, পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হলো আরও 22 জনকে। বুধবারই এই ঘটনায় 18 জনকে পাকড়াও করা হয়। এ নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 40। বারুইপুর কাণ্ডে অতৃপ্ত আত্মাদের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার গোলমাল তাণ্ডবে অভিযুক্তদের বিরুদ্ধেও ধারাবাহিক অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশের ওপর হামলা, রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ এবং পিটিয়ে খুনের অভিযোগে রাতভর অভিযান চালিয়ে আরও 22 জনকে গ্রেফতার করল পুলিশ।
গোলমালের ঘটনায় বুধবারই 18 জনকে গ্রেফতার করা হয়। তাদের নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। একই সঙ্গে বাকি অভিযুক্তদের খোঁজেও রাতভর চলে তল্লাশি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাতে আরও 22 জনকে পাকড়াও করা হয়। এই নিয়ে গোলমালের ঘটনায় মোট 40 জন অভিযুক্ত ধরা পড়লেন তদন্তকারীদের হাতে। বারুইপুরের নির্যাতিতা নাবালিকার দেহ উদ্ধারের দিন রবিবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। বারুইপুর কাণ্ডে স্রেফ সন্দেহের বশে এক যুবককে পিটিয়ে খুন করে একদল জনতা। রেল অবরোধ, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ থেকে শুরু করে পুলিশের উপর হামলার অভিযোগও ওঠে। পুলিশ সূত্রে খবর, সমাজ মাধ্যমে ওই বিশৃঙ্খলার যেসব ফুটেজ ছড়িয়ে পড়েছিল সেগুলি খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। বারুইপুরে কিশোরীর দেহ উদ্ধারের পরে রবিবারই নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। ধর্ষণ খুনের ঘটনায় ন্যায় বিচারের আশ্বাস দেন তিনি। দোষীদের বিরুদ্ধেও সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দেন, গোলমালের ঘটনায় যারা জড়িত তাদেরও কাউকে রেয়াত করা হবে না। গণপিটুনির যে মামলা হয়েছে তার নেপথ্যে সাম্প্রদায়িক যোগ থাকতে পারে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। নাবালিকার দেহ উদ্ধারের পর বারুইপুরে যে তাণ্ডব চলেছে তাতে বিরোধীদের প্ররোচনার অভিযোগ তুলেছেন তিনি। বারুইপুরের তাণ্ডব প্রসঙ্গে গত সোমবার মুখ্যমন্ত্রী বলেন, বাকি যারা অতৃপ্ত আত্মা রয়েছেন, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গিয়েছিলেন, এখনো ঘরে রয়েছেন, 3 জন মিলে যে 3টে কাণ্ড করেছেন তাদেরও ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে। পরের দিন মঙ্গলবার বারুইপুরে যান শুভেন্দু। সেখানে তিনি জানান, নির্যাতিতার দেহ উদ্ধার হওয়ার পরে যে যুবককে সন্দেহভাজন মনে করে পিটিয়ে খুন করা হয় তিনি নির্দোষ ছিলেন। কিশোরীর দেহ উদ্ধারের পর রবিবার দফায় দফায় উত্তপ্ত হয় বারুইপুর। পুলিশের গাড়িতে ভাঙচুর, রেল লাইন উপড়ে ফেলার অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন, ভিডিও দেখে 200 জনকে শনাক্ত করা হয়েছে। তাদের কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে এই ঘটনায় যারা উস্কানি দিয়েছেন তাদেরও শনাক্ত করা হয়েছে বলে জানান শুভেন্দু। মঙ্গলবার রাত 1:15 নাগাদ অভিযুক্তকে নিয়ে অপরাধের অকুস্থলে পৌঁছন তদন্তকারী আধিকারিকেরা। ঘটনার পুনর্নির্মাণের প্রস্তুতি চলছিল। সেই সময় পুলিশের রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। বারুইপুর কাণ্ডে এনকাউন্টারের তদন্তভার দেওয়া হলো রাজ্য পুলিশের সিআইডিকে। মঙ্গলবার রাতে পুলিশি এনকাউন্টারে নিহত হন ধর্ষণ এবং খুনের মামলায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। ওই ঘটনায় ইতিমধ্যে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এবার ওই এনকাউন্টারের পুলিশি তদন্তভার তুলে দেওয়া হলো সিআইডির হাতে। বারুইপুর পুলিশ জেলার পুলিশি এনকাউন্টারে নিহত হয়েছেন অভিযুক্ত প্রভাস। নিয়ম অনুযায়ী বারুইপুর পুলিশ জেলা এই তদন্ত করতে পারে না। নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে। নিয়ম মোতাবেক পুলিশ এনকাউন্টারের ক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্ত হয়। সেই তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সিআইডি তদন্তের পাশাপাশি ওই বিচার বিভাগীয় তদন্তও চলবে সমান্তরালভাবে। মঙ্গলবার রাত 1:15 নাগাদ অভিযুক্তকে নিয়ে অপরাধের অকুস্থলে পৌঁছন তদন্তকারী আধিকারিকেরা। ঘটনার পুনর্নির্মাণ করার জন্য সেখানে গিয়েছিলেন তারা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রভাসের কাছেই দাঁড়িয়েছিলেন ক্যানিং থানার পুলিশ সার্কেলের ইনচার্জ রনি সরকার। পুলিশের দাবি, তার কোমর থেকে রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। পুলিশ আধিকারিকেরা তাকে ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলিও চালান প্রভাস। পুলিশ জানিয়েছে, তখনই নিজেকে এবং সহকর্মীদের বাঁচাতে সার্ভিস রিভলভার দিয়ে প্রভাসকে লক্ষ্য করে গুলি চালান বারুইপুর থানার পিসি ইনচার্জ অর্ঘ্য মণ্ডল। আত্মরক্ষার্থেই প্রভাসকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, 2টি গুলি লেগেছে প্রভাসের। একটি বুকের ডান দিকে আর একটি গুলি লাগে কোমরের উপরে। রাতের অন্ধকারে পুলিশি এনকাউন্টারের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। কালীঘাটপন্থী তৃণমূল এই ঘটনাকে উত্তরপ্রদেশের অতীতের বিভিন্ন এনকাউন্টারের সঙ্গে তুলনা করেছে। বারুইপুর এনকাউন্টারের ঘটনার পর সরকার পক্ষকে খোঁচা দিতে উত্তরপ্রদেশ 2.0 এর মতো শব্দবন্ধ ব্যবহার করছে তারা। আবার ঋতব্রতপন্থী তৃণমূল এই ঘটনায় সরকারের প্রশংসাই করছে। এনকাউন্টার নিয়ে মুখ খুলেছে কংগ্রেস এবং সিপিএমও। এ অবস্থায় মঙ্গলবার রাতের ওই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হলো রাজ্য পুলিশের সিআইডিকে। ঘটনার রাতে ঠিক কি ঘটেছিল তা খতিয়ে দেখবেন সিআইডির আধিকারিকরা। সিআইডি সূত্রে খবর, গোসাবার ঘটনাটি ডিজে মামলার তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। সে কারণেই অভিযোগকারীর বয়ান রেকর্ড করতে ডাকা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্তে এবার সিআইডি গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করকে সাক্ষী হিসেবে তলব করল। বৃহস্পতিবার বেলা 12টায় তাকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়। বাগুইয়াটির বাসিন্দা রাজীব সরকারের করা অভিযোগের ভিত্তিতে এই তদন্ত করছে সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যকে অত্যন্ত উস্কানিমূলক বলে অভিযোগ করেন রাজীব। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন গণনা কেন্দ্র থেকে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে বিকর্ণ যখন নিজের কেন্দ্রে ফিরছিলেন সেই সময় ক্যানিংয়ে তার উপর হামলা হয়। বিকর্ণের অভিযোগ, ওই দিন গোসাবা ফেরার পথে ক্যানিংয়ে তৃণমূল কার্যালয় থেকে আমার উপর হামলা হয়েছিল। হামলায় আমি ছাড়াও আমার সঙ্গে থাকা কর্মী সমর্থকেরাও জখম হন। হামলার
সময় ওই কার্যালয়ে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস নিজে উপস্থিত ছিলেন বলে অভিযোগ বিকর্ণের। বিকর্ণ দাবি করেন, হামলার সময় অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছিল তৃণমূল কর্মীরা। ওই হামলার ঘটনায় ক্যানিং থানাতে অভিযোগও দায়ের করেন বিকর্ণ। সিআইডি সূত্রে খবর, এই ঘটনাটি ডিজে মামলার তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। সেই কারণেই অভিযোগকারীর বয়ান রেকর্ড করতে ডাকা হয়। ডিজে মামলায় ইতিমধ্যেই উচ্চ এবং নিম্ন দুই আদালতেই অস্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিআইডি। ইতিমধ্যেই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার ক্ষেত্রে দুবার হাজিরা এড়িয়েছেন অভিষেক। কণ্ঠস্বরের নমুনা দেওয়া থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টেরও শরণাপন্ন হন অভিষেক, কিন্তু সেখানেও স্বস্তি পাননি তিনি। বুধবার বিধাননগর নিম্ন আদালতে অভিষেক হাজিরা এড়ানোর পর তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছে সিআইডি। 18 জুলাই ফের তাকে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার দিন নির্ধারণ করেছে আদালত। এনসিপিআই থেকে কোনো দ্বন্দ্ব চলছে? বেশ কয়েকদিন ধরে তেমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে। তৃণমূল ছেড়ে গত জুন মাসেই এনসিপিআইতে যোগ দিয়েছিলেন 20 জন সাংসদ। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ঘাসফুল শিবির ছাড়েন শতাব্দীর এক কাকলি ঘোষ দস্তিদাররা। তারপরেই তাদের এনসিপিআইতে যাত্রা শুরু হয়। যদিও সেই দলের হয়ে কোনো কর্মসূচি এখনো অবধি করতে দেখা যায়নি তৃণমূল ত্যাগী সাংসদদের। উল্টে গত মঙ্গলবার বারুইপুরের সূর্যপুরে গিয়ে সায়নী ঘোষ কাকলিরা বলেন তাদের মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। তারপরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, তাহলে কি এনসিপিআই এর সঙ্গে মধুচন্দ্রিমা পর্ব শেষ? এবার বিজেপিতে যোগদানের পালা। সেই জল্পনার মাঝেই বৃহস্পতিবার দেখা গেল ভিন্ন চিত্র। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আচমকাই দেখা করতে যান এনসিপিআই এর দুই সাংসদ ইউসুফ পাঠান ও শতাব্দী রায়। তাদের এই নবান্নে যাওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। শতাব্দী ইউসুফদের শুভেন্দু সাক্ষাৎকে ঘিরে রাজ্য রাজনীতিতে বাড়ছে জল্পনা। তবে কি এনসিপিআইও ছেড়ে দেবেন তারা? যদিও এই বিষয়ে মুখ খোলেননি দুই এনসিপিআই সাংসদ। নবান্ন সূত্রে খবর, নিজেদের সংসদীয় এলাকার উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন তারা। শতাব্দী বীরভূমের ও ইউসুফ বহরমপুরের সাংসদ। তাদের সংসদীয় এলাকায় কাজের জন্যই শুভেন্দুর দরবারে গিয়েছেন দুই তৃণমূল ত্যাগী সাংসদ। সঙ্গে বর্ষায় মুর্শিদাবাদের বন্যা পরিস্থিতি নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বহরমপুরের সাংসদ। এমনটাই নবান্ন সূত্রে খবর। ডিম ছোড়া প্রতিবাদের নতুন মাধ্যম হয়ে উঠেছে মনে করেন দিলীপ। তার মতে এটি বাঙালিদের আবিষ্কার। বুদ্ধিজীবীদের সমাজ বিরোধী তকমা দিয়ে তাদের মাথায় ডিম মারার নিদান দিয়েছেন দিলীপ। রাজ্যে ডিম ছোড়ার সংস্কৃতি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উল্টো সুর পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের গলায়। শ্রমিক বলেছিলেন, কারো বিরোধিতা করতে গিয়ে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া কোনো সুস্থ সামাজিক ব্যবস্থা নয়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ডাকও দিয়েছিলেন তিনি। দিলীপ তা চান না। উল্টে তিনি বুদ্ধিজীবী এবং সমাজ বিরোধীদের মাথায় ডিম ছোড়ার নিদান দিয়েছেন। বুদ্ধিজীবীদের একাংশকে সমাজ বিরোধী তকমাও দিয়েছেন। ডিম্বাস্ত্রকে বাঙালির এক অভিনব আবিষ্কার বলে মনে করেন দিলীপ। বারুইপুরে 12 বছরের নাবালিকার গণধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত এক অভিযুক্তের মৃত্যু হয়েছে পুলিশের এনকাউন্টারে। রাতের অন্ধকারে ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। পুলিশ সূত্রে দাবি, সেই সময় এক পুলিশ কর্মীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন তিনি। পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়। এই এনকাউন্টারের বিরোধিতায় সরব হয়েছেন অনেকেই। বিরোধী দলগুলির দাবি, বিনা বিচারে অভিযুক্তের এনকাউন্টার পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের সঙ্গে এর তুলনা করেছেন অনেকে। বৃহস্পতিবার তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল দিলীপকে। এনকাউন্টারের বিরোধী হিসেবে প্রশ্নকর্তা বিকাশ রঞ্জন ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়, গর্গ চট্টোপাধ্যায়ের নাম করেন। দিলীপ শুনে বলেন, যে নামগুলি বললেন বুদ্ধিজীবী নাম, তারা সকলেই সমাজ বিরোধী। অপরাধ যে এত বেড়ে গিয়েছে তার নেপথ্যে এই কমিউনিস্ট এবং বুদ্ধিজীবীরা। এরা নিজের নাম ভাবমূর্তি ছাড়া আর কিছু চান না। অপরাধ হলে তার বিরুদ্ধে আন্দোলন, আবার অপরাধীকে শাস্তি দিলে তার বিরুদ্ধেও আন্দোলন। আমি বলছি, ডিম যেখানে সেখানে নষ্ট করবেন না। এই বুদ্ধিজীবীদের মাথায় ডিম মারুন, বুঝিয়ে দিন এরা সমাজ বিরোধী। ডিম ছোড়া প্রতিবাদের নতুন মাধ্যম হয়ে উঠেছে মনে করেন দিলীপ। তার মতে এটি বাঙালি সমাজের আবিষ্কার। দিলীপ বলেন, বাঙালি সমাজ বহুদিন পর কিছু আবিষ্কার করেছে। রাগ বা ক্ষোভ প্রকাশ করার জন্য কারো গায়ে আঘাত না করে মানুষ যেভাবে সাজা দিচ্ছেন সেটা খুব ভালো। এর বিরুদ্ধে গেলে আমরা ধরে নেব সরকারকে চ্যালেঞ্জ করা হচ্ছে। তাই এই ভুলগুলো করবেন না। কিছুদিন আগে দিলীপের দলেরই রাজ্য সভাপতি শ্রমিক অন্য কথা বলেছিলেন। তিনি ডিম ছোড়া সংস্কৃতির বাইরে বেরোনোর আহ্বান জানিয়েছিলেন মানুষের কাছে। বলেছিলেন, এটা কোনো সুস্থ সামাজিক ব্যবস্থা নয়। সারা দেশের মানুষ এটা দেখছেন, তাতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল হচ্ছে না। কারো প্রতি আক্রোশ, ক্ষোভ থাকতে পারে। স্লোগান দিন, প্রতিবাদ করার অনেক ভাষা আছে। আমার মনে হয় এটা ঠিক নয়।
বারুইপুর কাণ্ডের জেরে উত্তেজিত জনতার গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলকে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তার উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোরতম আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। অথচ প্রশাসনের এই অবস্থানে সম্পূর্ণ বিপরীতে হেঁটে ওই হামলাকারীদেরই প্রতিবাদী বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্যের পরই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোষণের রাজনীতি ও উস্কানির অভিযোগে এক্সে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। তৃণমূল নেত্রীর মন্তব্যকে ভর্ৎসনা করে মুখ্যমন্ত্রী লেখেন, নিজে হেরেছেন এবং আপনার দল চূড়ান্তভাবে হেরেছে। নিজের দল আসল নকলের লড়াইয়ে জর্জরিত ও নাজেহাল, তবুও আপনার কোনো পরিবর্তন হয়নি। সীমাহীন তোষণ, মিথ্যাচার আর উস্কানি, এই তিনটি বদভ্যাস আপনার এখনো গেল না, এখনো পরিবর্তন এলো না আপনার মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদী তত্ত্বের ঘোর বিরোধিতা করে মুখ্যমন্ত্রী আরও বলেন, একজন নিষ্পাপ ও নিরপরাধ ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে শুধুমাত্র তার নাম পরিচয় দেখে চিহ্নিত করে নির্মমভাবে গণপিটুনিতে মেরে ফেলা হলো। আর যারা এই কাণ্ড ঘটালো, যারা পুলিশের গাড়ি জ্বালালো, পুলিশকে মারধর করলো, রেল লাইন উপড়ে ফেললো, চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন শৃঙ্খলা ভাঙলো এবং এলাকার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করলো, তারা আপনাদের ভাষায় প্রতিবাদী। গতকাল বৃহস্পতিবার নবান্ন যাওয়ার পথে আচমকাই সল্টলেকের স্বাস্থ্য ভবনে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব পরিকল্পনা ছাড়াই মুখ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিট স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি করে। স্বাস্থ্য দপ্তরে উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি চলে যান সেন্ট্রাল কন্ট্রোল রুমে। সেখান থেকে আধুনিক প্রযুক্তির সাহায্যে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের পরিষেবা এবং পরিচ্ছন্নতার রিয়েল টাইম চিত্র খতিয়ে দেখেন তিনি। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সরকারি হাসপাতালগুলিকে সম্পূর্ণভাবে দালাল রাজ মুক্ত করতে এবং রোগীদের সঠিক পরিষেবা নিশ্চিত করতেই এই ডিজিটাল নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে নিউটাউনে আদানি গ্রুপের একটি হাসপাতাল প্রকল্প নিয়েও বড় ঘোষণা করেন তিনি। রাজ্যের সরকারি হাসপাতালগুলির নোংরা আবর্জনা এবং অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে সাধারণ মানুষের বিস্তর অভিযোগ রয়েছে। এর আগে হাসপাতালের ওয়ার্ডের মধ্যে নোংরা পরিবেশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ধমক চমক দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুমের মনিটর স্ক্রিনগুলিতে চোখ রেখে মুখ্যমন্ত্রী নিজে খতিয়ে দেখেন হাসপাতালগুলির বাস্তব চিত্র। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের সমস্ত সাব ডিভিশন হাসপাতাল, জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে এবার থেকে সরাসরি কেন্দ্রীয় মনিটরিং করা হবে। হাসপাতালে জরুরি বিভাগে কোনো রোগী ফেলে রাখা হয়েছে কিনা, আউটডোরে কোনো দালালের উপদ্রব রয়েছে কিনা, ময়লা ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে কিনা, এসব বিষয়ে আমি নিজে আজ কন্ট্রোল রুমে বসে দেখে এসেছি। মুখ্যমন্ত্রী জানান, এই ডিজিটাল নজরদারি পরিকাঠামোটি এখনো সম্পূর্ণ প্রস্তুত হতে আরও 1 মাস সময় লাগবে। তবে পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই রাজ্যের 15-16টি বড় সরকারি ও জেলা হাসপাতালে এই লাইভ মনিটরিং শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে এই পরিষেবার পরিধি বাড়াতে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহকুমা স্তরের সম্প্রসারণ, আগামী 30শে জুলাইয়ের মধ্যে এই ডিজিটাল নজরদারি ব্যবস্থাকে মহকুমা স্তরের হাসপাতাল পর্যন্ত নামিয়ে আনার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। রান্নাঘরে নজরদারি, হাসপাতালের কিচেন বা রান্নাঘরের পরিবেশ এবং খাবারের গুণগত মানও এই লাইভ ক্যামেরার আওতায় আনা হবে। রোগীর গোপনীয়তা রক্ষা, স্বাস্থ্য নির্দেশিকা মেনে ওয়ার্ডের ভেতরে চিকিৎসাধীন রোগীদের ক্যামেরায় দেখানো যাবে না, তবে ওয়ার্ডের মেঝে পরিচ্ছন্ন আছে কিনা এবং ইমার্জেন্সির পরিষেবা ঠিকঠাক মিলছে কিনা তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। জনৌষধি কেন্দ্র, রোগীদের সস্তায় ওষুধ মেলার সুবিধার্থে আগামী দিনে হাসপাতাল চত্বরগুলিতে আরও বেশি সংখ্যায় সরকারি জনৌষধি কেন্দ্র গড়ে তোলা হবে। এদিন স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বেসরকারি বিনিয়োগের কথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, কলকাতার নিউটাউনে আদানি গ্রুপের উদ্যোগে একটি বিশ্বমানের আন্তর্জাতিক হাসপাতাল গড়ে উঠছে। সম্পূর্ণ আধুনিক ও আন্তর্জাতিক মানের এই হাসপাতালে 2000টি বেড থাকবে। হাসপাতাল নির্মাণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই এই আন্তর্জাতিক হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দেওয়া এই সমস্ত পরামর্শ ও নির্দেশিকা স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় এবং স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নোট করে নিয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই পুরো পরিকাঠামো সফল হবে বলে জানানো হয়েছে। ধর্মতলায় 21শে জুলাইয়ের শহীদ দিবসের অনুষ্ঠান নিয়ে চলছে জোর চাপানুতোর। কালীঘাট তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের আসল তৃণমূলের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা পুলিশ। বিকল্প জায়গার কথা জানাতে বুধবার রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তার সঙ্গে দেখা করলেন ঋতব্রতপন্থীরা।
বিকল্প হিসেবে গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমতি চাইলেন তারা। এদিকে কালীঘাটপন্থী তৃণমূলীরা সম্ভবত আদালতের দ্বারস্থ হতে পারেন। 21শে জুলাই দিনটি তৃণমূল কংগ্রেস বরাবর মেগা ইভেন্ট হিসেবে পালন করে থাকে। 1993 সালের তখনকার যুব কংগ্রেস কর্মীদের মহাকরণ অভিযানে তৎকালীন সরকার পক্ষের গুলি চালনায় 13 জনের নির্মম মৃত্যুর ঘটনাকে স্মরণে রেখে এই কর্মসূচি করে তৃণমূল কংগ্রেস। আর ঘটনাস্থল ওই জায়গা বলে সেখানেই শহীদ দিবস পালন করা হয়। কিন্তু এবছর ব্যতিক্রম হতে চলেছে, কারণ 26শে ভরাডুবির পর 2 শিবিরে বিভক্ত ঘাসফুল শিবিরে রাজনৈতিক জটিলতা ক্রমশ বেড়েই চলেছে। দলের প্রতীক তহবিল নিয়ে চলছে টানাপোড়েন। এবার কালীঘাট তৃণমূলের কাছে চ্যালেঞ্জটা অন্য রকমের। এতদিন যে অঙ্কে অন্য দল থেকে 21এর মঞ্চে বড় বড় নেতাদের যোগদান করানো হতো, এখন সেই অস্ত্রেই বিদ্ধ কালীঘাট। দলে ভাঙন এমন পর্যায়ে যে প্রতীক টিকিয়ে রাখাই কাল। বেশিরভাগ সাংসদ বিধায়ক এখন বিদ্রোহী। অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানতে নারাজ। এই মুহূর্তে তৃণমূলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দলত্যাগী ও বিদ্রোহীদের মোকাবিলা। তাই দলের যেসব নেতাকর্মীরা দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বা এখনো আছেন, অথচ হয়তো সঠিক সম্মান পাননি বা কাজ করার সুযোগ পাননি, তাদের এবারের 21এর সমাবেশে এনে সংগঠনের বাঁধনি শক্ত করতে চাইছে তৃণমূল। তবে সভা কোথায় তা এখনো অনিশ্চিত। 100 কোটি টাকার প্রতারণা ও তছরূপ মামলায় ইডি অভিযান। দুর্গাপুর, রানাঘাট, হাওড়া সহ রাজ্যের 10 জায়গায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। একটি চিটফান্ড সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমে ইডির এই অভিযান। ওই সংস্থার বিরুদ্ধে বেআইনি স্কিমের মাধ্যমে বাজার থেকে 100 কোটি তোলার অভিযোগ। পুলিশের এফআইআরে সংস্থার বিরুদ্ধে 20 কোটি টাকা প্রতারণার উল্লেখ ছিল। 100 কোটি টাকার আর্থিক প্রতারণা তদন্তের পর দাবি ইডির। 7 সকালে অ্যাকশন মোডে ইডি। যারা রবিট বলে একটি চিটফান্ড সংস্থা যারা 100 কোটি টাকা বেআইনিভাবে বাজার থেকে তুলেছে। ইডি সূত্রে খবর, 100 কোটি টাকা কোথায় গেল সেটা খুঁজে বার করা হচ্ছে। দুর্গাপুর, রানাঘাট, হাওড়া সহ মোট 10টি জায়গায় তল্লাশি ইডির। পুলিশের প্রাথমিক তদন্তে প্রায় 20 কোটি টাকার আর্থিক তছরূপের কথা উল্লেখ ছিল, কিন্তু পরে যখন এই এক মামলায় ইডি তদন্ত শুরু করে তখন দেখা যায় 20 নয়, প্রায় 100 কোটি টাকার ঘোটালা রয়েছে। এই টাকা কোথায় গেল, কোনো প্রভাবশালী যুক্ত রয়েছেন কিনা, কোনো প্রভাবশালীর কাছে প্রোটেকশন মানি হিসেবে টাকা গেছে কিনা এবং বেনামি কোনো সম্পত্তি আছে কিনা সেটাই খুঁজে বার করার জন্য এই অভিযান কেন্দ্রীয় সংস্থার।